মেঘ, তুষার ও তুলা বানানোর রেসিপি জানতে চান? আজকে একই ভিডিওতে তৈরি করে দেখাবো স্নো পুডিং, ক্লাউড কেক, কটন সুইট আর ক্লাউড কুকিজ। বিশ্বাস করুন, এগুলো ডেজার্ট না, যেন অবিকল মেঘ, তুষার ও তুলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি স্নো পুডিং। ঝামেলাবিহীনভাবে শুধু 2টি উপকরণে মাত্র 30 মিনিটেই তৈরি করা যায় এই চোখ জুড়ানো স্নো পুডিং। স্নো পুডিং বানানোর জন্য আমি প্রথমেই একটি মিল্ক পটে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার চিনিটাকে কোনো রকম নাড়াচাড়া করা ছাড়া চুলার মিডিয়াম হিটে চিনিটাকে মেল্ট করতে থাকবো। যখন চিনি সাইড থেকে এমন ক্যারামেল হওয়া শুরু করবে, তখন নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। সবগুলো চিনি ক্যারামেল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার দিয়ে দিব 1/4 কাপ পানি। পানিটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা এমন হালকা দলা পাকিয়ে আসবে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাড়তে নাড়তে এটা মিশে যাবে। ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে ফেলা যাবে না, তাহলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। পানি অ্যাড করার পর আমি ক্যারামেলটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে পানিটা হালকা শুকিয়ে যাবে আর ক্যারামেলটাও হালকা ঘন হয়ে আসবে। স্নো পুডিংটি তৈরি করার জন্য আমি একটি বান্ট কেক মোল্ড নিয়ে নিয়েছি। এবার গরম ক্যারামেলটা সরাসরি বান্ট মোল্ডে ঢেলে দিব। ক্যারামেল গরম থাকা অবস্থায় একটি স্প্যাচুলার সাহায্যে মোল্ডের সাইডে লাগিয়ে দিচ্ছি। এবার ক্যারামেলটা ঠান্ডা হয়ে মোল্ডে সেট হতে সাইডে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি এমন কোনো বান্ট মোল্ড অ্যাভেলেবেল না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। আপনাদের হাতের কাছে যেই ধরনের মোল্ডই আছে না কেন, আপনারা সেগুলোতেই বানাতে পারবেন। আর যদি কোনো মোল্ডই অ্যাভেলেবেল না থাকে, তাহলে যে কোনো স্টিলের, কাচের বা সিরামিকের বাটিতেও তৈরি করতে পারবেন। এইদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4টি ডিমের সাদা অংশ। আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে হাফ চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোমটাকে বিট করে নিব। ডিমের সাদা অংশে যখন এমন বড় বড় বাবলস দেখা যাবে, তখন 3/4 কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। আজকের এই স্নো পুডিংটাকে বানানোর জন্য ডিমের মেরাংটাকে কিছুটা ক্রিমি টাইপের করতে হবে, ফোমি না। মেরাঙে যখন এমন স্টিফ পিক্স দেখা যাবে আর এমন হর্নসের মতো ক্রিয়েট হবে, তখন বুঝতে হবে মেরাংটা পারফেক্টলি ডান। ডিমের মেরাং তৈরি হয়ে গিয়েছে আর এইদিকে ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার স্প্যাচুলার সাহায্যে ডিমের মেরাংটাকে মোল্ডে দিয়ে দিব। আমি যতটুকু ডিমের মেরাং তৈরি করেছিলাম সম্পূর্ণটাই এই মোল্ডে দিয়ে দিয়েছি। এবার একটি বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার পানির উপর মোল্ডটাকে বসিয়ে দিলাম। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে পুডিংটাকে বেক করে নিব 30 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা ইচ্ছে করলে এই পুডিংটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে গ্যারান্টি। আপনারা নর্মাল ক্যারামেল পুডিং যেভাবে পানির উপর স্ট্যান্ড বসিয়ে স্টিম করেন, ঠিক সেইভাবে করে নিলেই হবে। 30 মিনিট পর স্নো পুডিং পারফেক্টলি বেকড। এবার ওভেন থেকে নামিয়ে এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দিব। এবার পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন তুষারের টুকরার মতো কত সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে। এই পুডিংটার মজার বিষয় হলো, এই পুডিংটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এমন একটা পুডিং যে দেখেই চোখ মন প্রাণ জুড়িয়ে যাবে। পুডিংটাকে কাটার জন্য আজকে আমি একটি বাটার নাইফ ব্যবহার করব। আপনাদেরকে বোঝানোর জন্য যে পুডিংটা এতটা বেশি সফট যে এটা চামচ দিয়েও কাটা যাবে, নাইফেরও প্রয়োজন নেই। মাশাআল্লাহ, পুডিংটা খুব ভালোভাবে সেটও হয়েছে, ভিতর থেকে একদম স্টিফ আছে। ডিমের সাদা অংশ আর ক্যারামেল দিয়ে যে এত মজাদার পুডিং হয়, সেটা একবার না খেলে কখনোই বিশ্বাস করবেন না। আপনি কাউকে খাওয়ালেও সে বিশ্বাস করবে না যে এটা ডিমের সাদা অংশ, কারণ এই পর্যায়ে পুডিংটা খেতে একদম ক্রিমের মতো লাগে। পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। আমার তো হাতই থামছে না, ইচ্ছে করছে খেতেই থাকি। কটন ক্যান্ডি মুখে দেওয়ার সাথে সাথে যেমন একদম উধাও হয়ে যায়, এই পুডিংটাও ঠিক তেমনই। এবার তৈরি করে দেখাবো ক্লাউড কুকিজ। ডিম, তেল ও ময়দা ছাড়া মাত্র 3টি উপকরণে গ্যাসের চুলায় বানিয়ে নিলাম ক্লাউড কুকিজ। বাহির থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে একদম মেঘের মতো নরম, মুখে দিতেই গলে যাবে। ক্লাউড কুকিজ বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 ক্যান কনডেন্স মিল্ক। গ্রামের হিসাব করলে এখানে 395 গ্রাম কনডেন্স মিল্ক আছে। এবার দিয়ে দিলাম 400 গ্রাম বা 3 কাপ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ বাটার। 1 চিমটি বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কিন্তু এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে মাখিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে 2 টেবিল চামচ রান্নার তেল বা ঘিও ব্যবহার করতে পারবেন। সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কুকিজের ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা। কিন্তু আপনাদের কাছে যদি কুকিজের ডোটা একটু পাতলা বা আঠালো মনে হয়, তাহলে এখানে আরো কয়েক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। কুকিজের ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবার কুকিজগুলো বানানোর পালা। জি হ্যাঁ, মাত্র এই 3টি উপকরণ একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা দারুণ কুকিজের ডো।
আমি অল্প একটু কুকিজের ডো নিয়ে 2 হাতের তালুর মাঝখানে নিয়ে একটি বল তৈরি করে নিয়েছি। এবার তৈরি করা বলটা একটি বেকিং ট্রে এর উপর রেখে দিলাম। আমি বেকিং ট্রেটাকে আগে থেকে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে উপর থেকে চাপ দিয়ে কুকিজগুলোকে ফ্ল্যাট করে নিব। এতে করে কুকিজগুলোতে খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। আপনারা যদি এই ডিজাইনটা ক্রিয়েট করতে না চান তাহলে কুকিজগুলো শেপ দেওয়ার সময় 2 হাতের তালুর মাঝখানে হালকা চাপ দিয়ে কাবাবের মতো শেপ দিয়ে দিতে পারেন। এই ক্লাউড কুকিজগুলো বেক হওয়ার সময় অনেকটাই ফুলে যাবে, তাই চেষ্টা করবেন কুকিজগুলোর মাঝখানে যথেষ্ট স্পেস রাখার। সবগুলো কুকিজ তৈরি করা হয়ে গিয়েছে। এখন প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে কুকিজগুলোকে বেক করে নিব 30 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা সাধারণত আপনাদের ওভেনে যেই টেম্পারেচার অ্যান্ড টাইমে কুকিজ বেক করে থাকেন সেটা ফলো করলেই হবে। যেহেতু প্রথমেই বলেছি আজকে আপনাদের এই ইউনিক কুকিজগুলো গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো, তাহলে চলুন সেই প্রসেসটাও দেখে নিই। আপনাদের হাতের কাছে এমন পিৎজা ট্রে অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা এখানে যে কোনো স্টিলের প্লেটও ব্যবহার করতে পারবেন। ঠিক আগের প্রসেসে কাঁটা চামচ দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি। কুকিজগুলো বেক করার জন্য চুলায় একটি পাতিল আমি 10 মিনিট আগেই প্রিহিট হতে রেখে দিয়েছিলাম। আমি পাতিলের নিচে কিছু দেইনি, জাস্ট একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কুকিজের প্লেটটি স্ট্যান্ডের উপর রেখে দিলাম। এখন একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে পাতিলের মুখটাকে ঢেকে কুকিজগুলোকে বেক করব 30 মিনিটের মতো। এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে। এইদিকে 30 মিনিট পর ওভেনের কুকিজগুলো পারফেক্টলি বেক। দেখতেই পাচ্ছেন কুকিজগুলো ফুলে সাইজে কতটা বড় হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে চুলারগুলো দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। চুলার কুকিজগুলো মাশাআল্লাহ একদম দারুণভাবে বেক হয়েছে। গরম গরম অবস্থায় ক্লাউড কুকিজগুলো হালকা নরম মনে হবে, কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই শক্ত হয়ে যাবে, তাই নরম মনে করে এগুলোকে ওভার বেক করা যাবে না। ক্লাউড কুকিজগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে আওয়াজ শুনিয়ে দিচ্ছি যে ক্লাউড কুকিজগুলো কতটা পারফেক্টলি বেক হয়েছে। তো তৈরি হয়ে গেল পানির মতো সহজ আর অসম্ভব মজাদার ক্লাউড কুকিজ। দোকান থেকে ডালডাযুক্ত অস্বাস্থ্যকর বিস্কুট বা কুকিজ না কিনে খেয়ে এখন থেকে বাসায় তৈরি করে নিন এই ক্লাউড কুকিজগুলো। এই ক্লাউড কুকিজগুলোর টেক্সচার নর্মাল কুকিজ থেকে খুব বেশি আলাদা। এই কুকিজগুলো অনেক বেশি হালকা আর লাইট ধরনের হয়ে থাকে। বাহির থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে একদম মেঘের মতো নরম। আমি আপনাদেরকে একটি কুকিজ ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দারুণ পারফেক্ট কুকিজ তৈরি হয়েছে। অথেন্টিক বাটার কুকিজ যখন আপনি হাতের মুঠোয় নিয়ে প্রেস করবেন তখন একদম চুরমুর করে ভেঙে যাবে, ঠিক এমন ভাবে। আপনারা এখন থেকে ইশিকাস আইফুড চ্যানেলের রেসিপি ফলো করে অনেক পরিমাণ বাটার ছাড়াই তৈরি করে নিতে পারবেন বাটার কুকিজের স্বাদের থেকেও মজাদার ক্লাউড কুকিজ। এই ক্লাউড কুকিজগুলো একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট বয়ামে করে সংরক্ষণ করতে পারবেন 30 দিনের মতো। সকালের বা বিকালের চায়ের সাথে যদি থাকে এমন ক্লাউড কুকিজ, তাহলে আড্ডাটা আরো বেশি জমে যাবে। চলুন এবার শিখে নেই ক্লাউড কেকের রেসিপি। আকাশের মেঘ এখন হাতের নাগালে। শুধু 2টি উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি হবে এই আকর্ষণীয় ক্লাউড কেক। ক্লাউড কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টি ডিম। আমি আজকের কেকটা একটু বড় করে বানাচ্ছি, তাই 4টি ডিম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে প্রথমে 2টি ডিমেরও বানিয়ে দেখতে পারেন। এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিব। ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করার সময় একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখবেন, যেন ডিমের সাদা অংশে কোনোভাবেই কুসুমের অল্প একটু অংশ অবশিষ্ট না রয়ে যায়। এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম 1/3 কাপ বা 70 গ্রাম চিনি। এবার একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের সাদা অংশের মেরাং বানিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা উইক্সের সাহায্যেও মেরাংটা তৈরি করে নিতে পারবেন। কেক বানানোর জন্য ডিমের মেরাংটা এখনো পারফেক্ট হয়নি। দেখতেই পাচ্ছেন ডিমের মেরাংয়ের পিক্সগুলো এখনো কতটা বেশি সফট আছে। এই মেরাংটাকে বিট করতে করতে একদম স্টিফ পিক্স তৈরি করে নিতে হবে। মেরাঙে একদম স্টিফ পিক্স তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিক্সগুলো একদম স্টেবল ভাবে দাঁড়িয়ে আছে। এটা এখন কেক তৈরির জন্য একদম পারফেক্ট মেরাং। এবার মেরাঙে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা পাউডার। ক্লাউড কেকটাকে বানানোর জন্য আমি একটি রাউন্ড শেপের পিজা ট্রে নিয়ে নিয়েছি। এই পিজা ট্রেটা এমনিতেই ননস্টিক, তারপরে আমি উপরে হালকা বাটার গ্রিস করে দিয়েছি। আপনাদের হাতের কাছে এমন কোনো পিজা ট্রে অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটি বা সিরামিকের প্লেটও ব্যবহার করতে পারবেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প কেকের ব্যাটার নিয়ে প্লেটের ঠিক মাঝখানে শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের ডিমের মেরাংটা যদি একদম পারফেক্ট হয় তাহলে এই শেপটা দিতে একদমই অসুবিধা হবে না, খুব সহজেই দিতে পারবেন। আমি সম্পূর্ণ মেরাং দিয়ে একটি রাউন্ড শেপের উঁচু কেকের শেপ তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড ফ্লেক্স অ্যান্ড চেরিস। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। কেকটা অলরেডি দেখতে কতটা বেশি কিউট লাগছে, তাই না? এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 30 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা ইচ্ছে করলে এই কেকটাকে অন্যান্য কেকের মতো চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড।
কিন্তু পানির ভাপে বেক করা যাবে না, ড্রাই বেকিং পদ্ধতিতে বেক করতে হবে। 30 মিনিট পর আমার ক্লাউড কেক পারফেক্টলি বেকড। একদম টেডি বিয়ারের মতো নরম তুলতুলে একটা কেক তৈরি হয়েছে। আজকের কেকটা আমি পিস পিস করে কাটবো না, একদম মাঝখান থেকে কেটে আমি আপনাদেরকে কেকের সৌন্দর্যটা দেখাবো। মাশাআল্লাহ, দেখতেই পারছেন একদম মেঘের মতো নরম তুলতুলে একটা ক্লাউডি কেক তৈরি হয়েছে। আটা ময়দার ব্যবহার ছাড়া এত অল্প সময়ে ও অল্প উপকরণে যদি এত মজাদার আর গ্লুটেন ফ্রি কেক তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন তো। এত ক্রিমি স্মুথ জিগলি একটা কেক যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। কেকটা খেতে ঠিক কটন ক্যান্ডির মতো, কিন্তু কটন ক্যান্ডি থেকেও খুব বেশি ক্রিমি। কেকটা এতটাই বেশি নরম তুলতুলে ও কিউট যে আমার তো কেকটাকে ধরে আদর করতে ইচ্ছে করছিল, তাই চামচ রেখে হাত দিয়েই ছিঁড়ে নিলাম। কেকটাকে দেখতে একদম মেঘের টুকরোর মতোই লাগছে, তাই না? শুধু দেখতেই যে সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু খুব বেশি মজাদার। একদম লাস্টে তৈরি করে নিচ্ছি কটন সুইট। নরম তুলতুলে এই তুলা মিষ্টিগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। দুধের তুলা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 3টি ডিমের কুসুম। এই 3টি ডিমের কুসুমের ওজন প্রায় 50 গ্রাম। এবার ডিমের কুসুমে দিয়ে দিচ্ছি 50 গ্রাম। আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 40 গ্রাম কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণ একটি উইক্সের সাহায্যে খুব ভালোভাবে উইক্স করে নিব যতক্ষণ পর্যন্ত একটি ক্রিমি টেক্সচার না চলে আসে। ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার আর চিনি একসাথে উইক্স করতে করতে যখন এমন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন দিয়ে দিব 2 কাপ বা 500 ml ফুল ক্রিম গরুর লিকুইড দুধ। ডিমের কুসুমের অংশ থেকে তেমন একটা স্মেল আসে না, তারপরও আমি ডিমের গন্ধটাকে দূর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। মিষ্টিটা রান্না করার আগে অবশ্যই মিষ্টিটা যেই ডিশে সেট করবেন সেই ডিশটা রেডি করে রাখতে হবে। আমি একটি 8x8 স্কোয়ার সিরামিক ডিশ অল্প একটু বাটার দিয়ে গ্রিস করে রেখেছি। এবার চুলার একদম লো হিটে মিষ্টির মিশ্রণটাকে রান্না করতে থাকবো আর একটি উইক্সের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। অবশ্যই উইক্সের সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। মিষ্টির মিশ্রণে বলক আসছে না বা মিশ্রণটা ঘন হচ্ছে না এটা মনে করে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে হুট করেই মিশ্রণটা ঘন হয়ে যাবে, তখন আর মিষ্টিটা ভালো হবে না। সময় নিয়ে আস্তে আস্তে মিশ্রণটাকে রান্না করে তারপর ঘন করে নিতে হবে। মিশ্রণটা যখন আস্তে আস্তে গরম হয়ে আসবে আর একটি বলক চলে আসবে তখন খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যাবে। তখন আর বেশি দেরি করা যাবে না, চুলা থেকে নামিয়ে সরাসরি মোল্ডে ঢেলে দিতে হবে। আপনারা হয়তো কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন হবে। এর থেকে বেশি পাতলা রাখলে মিষ্টিটা পরবর্তীতে ভালোভাবে সেট হবে না, আর এর থেকে বেশি ঘন করলে মিষ্টির মিশ্রণটা মোল্ডে ঢালার আগেই পাত্রেই লেগে যাবে। এবার এই মিষ্টিটা গরম থাকা অবস্থায় নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই মিষ্টিটাকে ডিমোল্ড করে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর ডিমোল্ড করতে একদমই অসুবিধা হয়নি। এবার মিষ্টিটা আমার পছন্দ মতো করে কেটে নিব। আমি প্রথমে সাইডগুলো একটু কেটে দিচ্ছি, এতে করে মিষ্টিটা কাটার পর দেখতে সুন্দর লাগবে। আমার সবগুলো মিষ্টি কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটি মিষ্টি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কত বেশি নরম তুলতুলে হয়েছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু গুঁড়া দুধ। এবার মিষ্টিগুলো এই গুঁড়া দুধে কোট করে নিব। আপনারা ইচ্ছে করলে এই মিষ্টিগুলো মাওয়াতে বা শুকনো নারিকেল কোড়ানোতেও কোট করে নিতে পারেন। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর দেখে মনে হচ্ছে একদমই মার্শমেলো। এই মিষ্টিগুলোকে মার্শমেলো মিষ্টি বললেও ভুল হবে না, মার্শমেলোর মতোই একদম সফট আর মুখে দিতেই মিলিয়ে যাবে। আমি একইভাবে সবগুলো মিষ্টি গুঁড়া দুধে কোট করে নেব। এই দুধের তুলা মিষ্টিগুলো যেই একবার খাবে সে এই মিষ্টিগুলোর ফ্যান হয়ে যাবে। ঘরেই যদি কোনো রকম ঝামেলা ছাড়া একদম নো ফেল্ড মিষ্টি আইটেম ট্রাই করতে চান তাহলে এই দুধের তুলা মিষ্টিগুলো একদম পারফেক্ট। ট্রাস্ট মি, এই মিষ্টিগুলো খাওয়ার জন্য দাঁতের ইউজ করার একদমই প্রয়োজন নেই, জাস্ট মুখে দিবেন আর নেই হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট, জিগলি অ্যান্ড স্পঞ্জি। এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। ভিতর থেকেও একদম সফট অ্যান্ড ক্রিমি। মিষ্টিগুলো গুঁড়া দুধে কোট করার পর একদম তুষারের টুকরোর মতো লাগছে। আবার আজকের এই দুধের তুলা মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।